দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। ফেব্রুয়ারিতে বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত, মালয়েশিয়ায় সফরে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনের রাজনীতি এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে আলোচনা এবং বিশ্লেষণের জন্য স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন কমরেড রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি কমরেড রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে শুরুতে আসতে চাই। ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত, আবারও প্রধান উপদেষ্টা তার রোড ম্যাপের পরে তিনি আবারও বলছেন এখন আসলে রাজনীতি নির্বাচন কেন্দ্রিক হচ্ছে কিনা, এবং এই রাজনীতিতে আপনি আগের মতো কোনো অপরাজনীতি দেখেন কিনা, ষড়যন্ত্র গন্ধ খুঁজে পান কিনা, কি বলবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি নির্বাচনের তো মোটামুটি ধরনের একটা হিসাব পাওয়া গেছে যে কবে নির্বাচন হবে, এবং নির্বাচন কমিশনের কিছু তৎপরতা আমরা লক্ষ্য করছি। কিন্তু নির্বাচনী ময়দানে যেভাবে নামার বিষয়টা সেটা এখনো পর্যন্ত শুরু হয়নি, এটাই হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে নির্বাচনকালীন সরকার, সেটি একটি বড় বিষয়, এবং যে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা সময়ে আছি, এই সরকারকে আরও কতকগুলো নির্বাচনী তার যে যাত্রা, সেই জায়গায় আরও কতগুলো পজিটিভ ভূমিকা মানুষ এখনো দেখতে চায়, যেটা এখনো পাইনি, এটি একটি বিষয়। আরেকটা বিষয়, আমার ধারণা মানুষের মধ্যে একটা কনফিউশন আছে, এটা কারেক্ট, যে আসলে যে ঘোষণাটা হয়েছে সেই নির্ধারিত সময় নির্বাচন হবে কি হবে না। আমার বিবেচনায় নানা কারণে এটা হচ্ছে, কিন্তু তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে সরকার সমর্থিত দল বলে পরিচিত বা সরকারের আশীর্বাদ পুষ্ট দল হিসাবে যারা পরিচিত, তারা তো নির্বাচন সম্পর্কে পজিটিভের থেকে এমন এমন কোশ্চেন সামনে আনছে, তাতে মানুষের মনে প্রশ্নগুলো কিন্তু ওই যে বললাম যে একটু আগে, যে আসলেই সরকার বলল যত সময় কিনা এটা আসছে। তো আমি যেটা আপনি উদ্ধৃত করলেন যে আমাদের কি বলে প্রধান উপদেষ্টা, তিনি বিদেশের মাটিতে যে আরেকবার বলেছেন, উনি বিদেশের মাটিতে এর আগেও যখন গেছিলেন নানা কথা বলেছেন। তা আমি মনে করি যে উনি বলতেই পারেন, কারোর কথা তো আর কখন কি কারণে বলেন যার যার একটা হিসাব আছে, কিন্তু দেশে ওনার অন্য যারা আছেন তাদেরকে নির্বাচনের প্রতিবন্ধক হতে পারে এই ধরনের কার্যক্রম থেকে এখন বিরত থেকে নির্বাচনী যাত্রায় যাওয়া দরকার। আমি জানি আপনি এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে নির্বাচনের কাজের প্রতিবন্ধকতার জায়গার মধ্যে কি, আমি অন্য কিছু বাদ দিলাম। আমি প্রশ্নটা করি, নির্ধারিত সময় নিয়ে অর্থাৎ রোডম্যাপ নিয়ে সন্দেহটা কেন? না, ওই যে আমি বলছি যে এর আগে তো এরকম নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার আয়োজন করেছিল না। ওই আপনার এই কথাটা আমি খুব খুশি হতাম, আপনি যে বলেছেন এর আগে যারা আয়োজন করেছে তারা তো 90 দিনের মধ্যে তারা একটা কাজই হাতে নিয়েছে যে আমি নির্বাচন করে যাব। এবং এইখানে আমি বলছি ঠিক আছে, আমি আগের দিন পর্যন্ত কথা বাদ দিলাম, কিন্তু যেদিন উনি চিঠি পাঠালেন নির্বাচন কমিশনকে, তারপরেই উনি অন্ততপক্ষে অনেক কাজের মধ্যে জনগণকে একটা পরিষ্কার করুক যে নির্বাচনকালীন যে সরকার থাকবে সেইটা হবে দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। এখন আমি আসছি আপনার ওই প্রশ্ন, আরেকটা উত্তর আছে যে তাহলে এই সরকার নিয়ে কি কোশ্চেন আছে। আমার পরিষ্কার কথা, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকেই জিজ্ঞেস করতে চাই, উনি বলুক উনি কি ব্যক্তি নিরপেক্ষ, কোনো দলের প্রতি ওনার কি আশীর্বাদ নাই? উনি বলুক ওনার যে উপদেষ্টা পরিষদ আছে তারা কি সব নিরপেক্ষ? আমার ধারণা এই কথা বাংলাদেশের মানুষ সবাই বিশ্বাস করে। আপনি কি নিরপেক্ষ মনে করেন না? আপনি বলেন। আমি তো বলছি, আমি তো আপনার কথা না, যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন এখানে যে ছাত্র উপদেষ্টা যারা আছে তারা কোন দলের স্বার্থ রক্ষা করে, ভেরি সিম্পল। আরো অনেক সম্পর্কে অনেক প্রশ্ন আছে, কেনা জানে। তা আমরা বলছি যে তাদের কর্মকাণ্ডটাকে পরিষ্কার যদি না করে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, তাহলে উনি বলুক যে আমি 90 দিন আগে আমি ওই ধরনের দল নিরপেক্ষ সরকার করব। আর যদি উনি ফেল করে তাহলে এটা আমাদের সবাই মিলে সরকার করতে হবে। আমি বলছি মানুষের মধ্যে এই প্রশ্নটা রয়ে গেছে, এর উত্তর ওনাকে দিতে হবে। আরেকটা বড় ব্যাপার, ওই যে বললেন যে এর আগে করেছে, আপনি বলেন তো। আমি জিজ্ঞেস করি মানে উত্তর দেওয়ার জন্য না, আমি জনগণকে জিজ্ঞেস করার জন্য এই কথাটা বলছি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয়কে সিদ্ধান্ত নিতে পারে না। যেমন ধরুন আমাদের বন্দর প্রশ্ন, বিদেশি কোম্পানিকে দেবে, আমরা প্রায় বলা যায় সবাই এটা বলেছি যে এটা তোমার দায়িত্বের মধ্যেও পড়ে না এবং দেশের স্বার্থ বিরোধী। তাহলে দেখলাম যে গতকালও বিডার চেয়ারম্যান তিনি কনফার্ম করছেন 31শে ডিসেম্বরের মধ্যেই দেব। তখন আমি যদি বলি যে আমরা বহু আগে বলছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন,
তো দেন নাই কেন? আপনার উদ্দেশ্য কি? ওই আমেরিকা এবং তার পরিচিত লোকজন যেখানে আছে, ওটা কুয়েতের কোম্পানি হইলো, তাদেরকে কি ওটা দিতে চান? আপনার আমেরিকার সাথে এই যে কি বলে নন ক্লোজার এগ্রিমেন্ট যেটা করতেছেন, যেটাকে বলা হচ্ছে একটা গোপন চুক্তির বিনতি কি আপনি করতে চান? আপনি করিডোর নিয়ে এখনো পর্যন্ত আগের সেই পজিশন কি আপনি রাখছেন? আপনি ভূ রাজনৈতিকরণগুলো সিদ্ধান্ত নিচ্ছেন কেন? একটা অন্তর্বর্তীকালীন সরকারের তো এগুলো দায়িত্বে পড়ে না। সুতরাং এই ধরনের কাজগুলো তারা আমরা দেখতে পাচ্ছি, তারা দিন দিন এই ধরনের একটা সংকট তৈরি করছে। আরেকটা কথা বলি, যে মানে আমি বলছি মানুষের মধ্যে কেন হয়, এবার একটু সচেতন মানুষের কথা বলি। সচেতন মানুষের মধ্যে যে আপনি একটা ঘোষণাপত্র, একটা সনদ করার কথা বলছেন, ঠিক আছে, ঘোষণাপত্র তো আপনি সব দলকে না জিগায় একটা দিলেন, তার সাথে তো ঐকমত্যও নাই। আচ্ছা, সনদ নিয়ে নানা কথা আছে, কিন্তু উদাহরণ দিই, এইটার একটা পজিটিভ দিকটা আমি বলি। অন্তত পক্ষে এই কথাটাকে আমি পজিটিভ হিসেবে নিচ্ছি যে দুই জায়গায় বলা আছে আমরা যাই করব না কেন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ করবে, এবং সনদের ব্যাপারে কিন্তু শেষে বলা আছে যে নির্বাচিত সংসদ 2 বছরের মধ্যে করবে। তো যেটা আমরা অনেকদিন ধরে বলছি যে কোনো প্রস্তাব আমরা দিতে পারি, কিন্তু সেই প্রস্তাব রাখতে হবে নির্বাচিত সরকারের জন্য, কারণ এটা কিন্তু আমাদের কারোর অধিকার নেই এটা করার। কিন্তু আমরা দেখি যে ওনারা যাদেরকে সমর্থন করেন বা যাদের সমর্থন পুষ্ট ওরা যে গোষ্ঠীকে ওরা সমর্থন করেন, তারা এই জায়গায় নতুন নতুন শব্দ নিয়ে আসছে, আগে থেকেই সব ফয়সালা করতে হবে। আবার দেখি ওনার সেই কমিশন বলছে আমরা অনেকের সাথে মত বিনিময় করছি, আগে কিভাবে এনসিপির কথা বলছেন? আমি এনসিপি না, এবার হচ্ছে ঐকমত্য কমিশনের কথা। আচ্ছা, ঐকমত্য। আমি সনদের কথাটা এনেছি। এনসিপি এত কোনো আমার কাছে এত ফ্যাক্টর না। আমি আগেই বলেছি সেটা হচ্ছে যে তাদের বডি ল্যাঙ্গুয়েজে, কারণ ওটা তার বডি ল্যাঙ্গুয়েজ মানুষ মনে করে, ওরা এটা মনে করছে তাহলে ইউনূস সাহেব দেবে না, এই কারণে এটা আগে বলে গেছি। কিন্তু এখন বলছি যে দুইটা জায়গায় তো লেখা হলো যে আমরা যা যতটুকু ঐকমত্য হয়েছে এগুলো করবে নির্বাচিত সংসদ। তাহলে আপনি ধরেন এই জায়গায় ডিসিশন নিলাম নির্বাচিত সংসদ, আপনি নিলেন, কিন্তু এরপর আপনি বললেন আমরা বিভিন্ন বিশিষ্ট জনের সাথে কথা বলছি, ইহা কিভাবে আগে থেকেই বাস্তবায়ন বা করা যায়, ক্ষমতায় কেউ গেলে করিবে না, ইহা ইহা ইহা। তাহলে এই কথাগুলো যখন আপনি, যিনি নির্বাচনের কথা বলছেন, নির্বাচিত সংসদের কথা বলছেন, ওইটুক যদি থেকে আপনার সাঙ্গপাঙ্গরা বা পরিচিত জন ওই পর্যন্ত থাকতো, তাহলে কিন্তু এই কোশ্চেন আসতো না। সুতরাং মানুষের মধ্যে এটা হচ্ছে এই ধরনের আলোচনা সামনে আনা মানে আলটিমেটলি নির্বাচনকে আরো দীর্ঘায়িত করা কিনা। কারণ আপনি যদি ওইটা নিশ্চিত করেন যে না এই সনদের ব্যাপারে ঐকমত্য না হওয়া পর্যন্ত নির্বাচন দেবো না, তো আমরা ফেব্রুয়ারির মধ্যে যদি ঐকমত্য আর না হইতে পারি তাহলে কি দেবেন না? এই জন্য বলছি। কিন্তু এটা ভেরি সিম্পল ছিল, কারণ আমি এবার আসি প্রধান উপদেষ্টার কথায়। 5ই অক্টোবর ওনার সাথে যখন কথা হলো এবং 15ই ফেব্রুয়ারি উনি যখন দ্বিতীয় রাউন্ডে আলোচনা করলেন, কথা কিন্তু এটুকু হয়েছিল যে আমরা বিভিন্ন দল বিভিন্ন আদর্শের আছি, যে পয়েন্টগুলোতে 100% ঐকমত্য হবে সেইটা গ্রহণ করব, আর বাকিগুলো এইটাও গ্রহণ করলেও তো এগুলো তো করবে নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচন ইস্তেহারে দেবে, তারপরে করবে। তা আমি এই যে কথাগুলো বললাম যে এই ধরনের কতগুলো কর্মকাণ্ড সরকারের নির্বাচন নিয়ে ঘোষণা, হ্যাঁ যথাসময় হোক আমরা চাই, আমরা ডিসেম্বরে চেয়েছিলাম, ওনারা ফেব্রুয়ারির প্রথম বলছে কোনো অসুবিধা নেই, আমরা দেখতে চাই সেটা ভালোভাবে করুক। কারণ নির্বাচন করলেই যে সব মেলা কিছু পেয়ে যাব তা না, কিন্তু গণতন্ত্রের পথে হাঁটার কাজ তো করতে পারবো। সেই কাজের জন্য সরকারের কোনো এখন বিতর্কিত কথা, যেটা অপ্রয়োজনীয় কাজ এবং তার সমর্থকদের অপ্রয়োজনীয় কথাবার্তা, তাকেই বন্ধ করেই নির্বাচনের যাত্রায় এগিয়ে যাওয়ার কাজটা যদি সে দৃশ্যমান করতে পারে, তাহলেই কেবলমাত্র মানুষের কনফিউশন দূর করতে পারবে। ধন্যবাদ। আমি নীলুফার চৌধুরী মনে আপনার কাছে আসি। নির্বাচনের সময়সীমা নিয়ে কমরেড রহিম হোসেন প্রিন্সের সন্দেহ আছে, তিনি বলছেন সাধারণ মানুষের মধ্যে সেই সন্দেহের জায়গাটি আছে, আপনার মধ্যে কি তাই, আপনি কি তাই মনে করেন কিনা? আর এখন আসলে রাজনীতিটা কি নিয়ে চলছে এখন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচককে শুভেচ্ছা। দেখেন, নির্বাচন একটা সময় হবে, দিবে, সরকার প্রধান একটা ঘোষণা করেছে, ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে, বলছে, দেখাচ্ছে। কিন্তু তারপরেও শুধু আমরা না, সমস্ত দেশবাসীর মধ্যে একটা কেমন জানি একটা নির্লিপ্ততা আছে এবং একটা ভয় আছে যে আদৌ কি নির্বাচনটা সঠিক সময় হবে। এটা শুধু রহিম হোসেন প্রিন্স বলছে এমন না, আপনারা যাদের নিয়ে কথা বলেন প্রতিদিন তাদের মধ্যে অনেকে একই কথা বলে। তো এই যে সরকার, একটা সরকার, তাকে বিশ্বাস করছে না মানুষ, তার কর্মকাণ্ডকে নিয়ে মানুষের এক ধরনের ধোঁয়াশা আছে। এই ধোঁয়াশাটা সরকার ক্লিয়ার করতে পারে নাই, এটা সরকারের ব্যর্থতা। কিংবা দেশের সিচুয়েশনটা যেভাবে যাচ্ছে, যেভাবে প্রত্যেক, যেমন ধরেন যে নির্বাচনের ডেট দিয়েছে, ওইভাবে ডেট না দিলেও হতো,
যদি যদি তবে এতবার না হতো তাহলে এই ডেটগুলোর ওইভাবে দরকার ছিল না। প্রথমে যদি বলে দিত যে রোজার আগে আমরা নির্বাচন দেওয়ার একদম আশাবাদ ব্যক্ত করছি, তাহলে ওই এপ্রিল থেকে ফিরে আসতে হতো না। ডিসেম্বরটাও কিন্তু তারাই দিয়েছিল, প্রথমে বিএনপি দেয় নাই। পরে যখন ডিসেম্বর থেকে আবার জুন পর্যন্ত চলে গেছে, তখন বিএনপি সহ প্রিন্স ভাইরা যারা আছেন তারা তখন ওই একটা জায়গায় ঠিক থেকেছেন যে আমরা ডিসেম্বরের মধ্যেই চাই নির্বাচনটা। তো ওইটা চাওয়ার পরে তারপরে যে লন্ডন কর্মকাণ্ড, লন্ডনে যে কথা বলা, দেখা করা, এই জায়গাগুলো, এইখান থেকে আমাদের মনে হয় যে এগুলোর খুব বেশি দরকার ছিল না। যদি সরকারের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে, তাহলে এটার যেমন ধরেন যে এই 5 আগস্টের স্টেক হোল্ডার যারা, তাদের মধ্যে অনেকের মধ্যে জামাত আছে, আমরা অস্বীকার করছি না, এনসিপি আছে, আমরা অস্বীকার করছি না, আরও যারা আছে যারা হয়তো ইলেকশনের জন্য রেডি না, ধরেন বৈষম্য বিরোধী অনেকেই রেডি না, কিন্তু তারা আছে, বিএনপি আছে, অন্য দল আছে, ওনাদের দল আছে, সবাই আছে। কিন্তু যারা কোন দল করতে পারে এরকম, তারা কিন্তু অন্যরকম কথা বলেছে। তারা কিন্তু বলছে যে পিয়ার পদ্ধতিতে হঠাৎ করে গেল, এটা কিন্তু এমন কোনো কথা ছিল না পিয়ার পদ্ধতিতে যাবে। এই ধরনের কথা যখন ওনারা সংস্কারের জন্য বসেন, তখনও কিন্তু এই ধরনের কথা চলে নাই। যখন এই সংস্কার অর্ধেকের বেশি হয়ে গেছে, কথা কাজ হচ্ছে কিংবা খানাপিনা হচ্ছে, তখন হট করে আপনার পিয়ার পদ্ধতিতে আকাশ থেকে পড়লে এমন হলো। এবং সেটা নিয়ে থাকা মানে কি যে তুমি পানি ঘোলা করো নাই, ওই বাঘ আর হরিণের গল্পের মতো তোমার বাবা করেছে, তোমার বাবা না করলে দাদাই করেছে। কারণ তারা যে কোনোভাবে নির্বাচনটাকে পিছাতে চায়। তারা একবার বলে সংস্কার এবং বিচার, আরেকবার বলে পিয়ার, আবার কেউ কেউ বলে যে কোনো মূল্যে বিচার কমপ্লিট না হলে তাহলে নির্বাচন দিবে না। এই যে জিনিসগুলো কিন্তু 1 বছরে বিচারের জায়গাটা ওইভাবে অগ্রসর হয় নাই, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে ওইভাবে হয়ও না। এখানে যদি বেশ কিছু ট্রাইব্যুনাল যদি যোগ থাকতো, যে বেশি করতো, তাদের দিয়ে যদি বোঝা যেত যে খুব আন্তরিক হচ্ছে, যতটা মব কালচার নিয়ে আন্তরিকতা প্রকাশ পাচ্ছে, যতটা হুলস্থুল, আপনি দেখেন এই যে একটা ডাকসু নির্বাচন দিয়েছে, আমার তো মনে হয় ডাকসু নির্বাচনটা সঠিক সময়ে হবে কিনা সন্দেহ আছে। আপনি বললেন যে নির্বাচন পেছাতে চায়, নির্বাচন পেছালে আসলে কার লাভ কার ক্ষতি হবে? নির্বাচন পিছালে যে দল বা যেসব দল নির্বাচনে পাশ করার সম্ভাবনা অনেক বেশি আছে, তাদের লস হবে। প্রতিটা দিন যাচ্ছে আপামর বাংলাদেশের লস হবে, আপামর। যেমন ধরেন যে প্রিন্স ভাইরা, তারা নির্বাচন দিলে এককভাবে গেলে তারা যে পাশ করবে না তারাও জানে, কিন্তু তারা কিন্তু এটা বুঝে বাংলাদেশের লস হবে, এবং লস হবে বলেই কিন্তু যাদের সাথে থাকলে পাশ করবে, বা যেভাবেই হোক থাকুক বা না থাকুক পাশ করবে, তারা কিন্তু এটা চায়। কিন্তু যারা মনে করছে নির্বাচন হলে আমাদের লস, নির্বাচন না হলে আমাদের লাভ, এই কারণে যে আমরা তো এই সরকার আমাদের উপর ভর করে চলছে, এটাও তো সত্যি। যেমন আপনার ধরেন যে এই সরকার যখন প্রথমে ক্ষমতার দণ্ডটা হাতে নেয়, আমি ক্ষমতার দণ্ড বললাম এই কারণে যে তার সব কিছু দেখে তাই মনে হয়, এখন যখন হাতে নেয় তখন কিন্তু বলেছিল যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে, এবং এটার মাস্টার মাইন্ড ছাত্রদের নাম ধরে বলেছে, এবং একের অধিকবার বলেছে। তারা তাদেরকে নষ্ট করার জন্য, যতটা বিপথে যাওয়ার জন্য যা যা দরকার এই সরকার সব কিছু করেছে। একটা ছাত্রকে যার ওজন নেওয়ার কথা 10 কেজি, তাকে যদি আপনি 100 কেজি উঠায় দেন তার জন্য সমস্যা, ধারণ করার সমস্যা। এই ছাত্রদেরকে টনকে টন ওজন দিয়ে সমস্যা বাঁধিয়ে ফেলেছে। তারা এখন আর না ছাত্রের মধ্যে না প্রশাসন সরকারের মধ্যে, তারা একটা আপনার গড্ডালিকার মধ্যে দিয়ে তাদের দিন যাপন করছে। তারা নিজেরা নষ্ট হচ্ছে, জাতিটাকে নষ্ট করছে, সব কিছু মিলে। যদিও এখন সরকার প্রধান ছাত্রদের কথা বলছে না, কিন্তু ক্ষতি যা হবার হয়ে গেছে। পাশাপাশি জামাত কিন্তু এখন ওই যে যদি ডাক শুনে কেউ না আসে, একলা চলরে আছে না, উনি সবাইকে বলছে তারাই অরিজিনাল মাস্টার মাইন্ড বলে যখন বিশ্বস্ততা অর্জন করতে পারে নাই, এখন তারা বলছে ছাত্রলীগের কোন পোস্টে তারা ছিল, কোনভাবে, এবং প্রত্যেকটা ছাত্রলীগের নেতারা
এখন জামাতের নেতা হয়ে গেছে, ছাত্র শিবিরের নেতা হয়ে গেছে। এটা আমার কথা না। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনগুলো যে লাস্ট আন্দোলনের দিকে যদি আপনি তাকান, আপনি এই জিনিসটাই দেখবেন। এটা নিয়েই দ্বন্দ্ব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার ডাকসু নির্বাচন নিয়ে, এবং ছাত্ররা রাজনীতি করতে পারবে কিনা এটা সলিউশনের মধ্যে যাইতে পারে নাই তারা। বিচার মানি কিন্তু তাদের তালগাছটা থাকতে হবে। এই জায়গাগুলো মিলে যারা এই ক্ষমতার ইউটিলাইজ করছে সম্পূর্ণরূপে, তারা এই দেশে নির্বাচন চাচ্ছে না। আসবো আপনার কাছে। আমি একটু কমরেড রুহুল হোসেন প্রিন্স, নির্বাচন যদি পেছে তাহলে কার লাভ, কার ক্ষতি, কি ক্ষতি আসলে, এবং নির্বাচন নিয়ে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত, এটি রুহুল কবির রিজভী বলেছেন। আপনিও কি তাই মনে করেন কিনা? আমি এই প্রশ্নের উত্তরটি নিব একটু বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি কমরেড রুহুল হোসেন প্রিন্স। আপনার কাছে প্রশ্ন ছিল যে আসলে নির্বাচন নিয়ে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত, এ কথা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন। আপনিও কি তাই মনে করেন কিনা? এখন আসলে ষড়যন্ত্র কি নিয়ে হচ্ছে? আচ্ছা, প্রথমে একটু খেয়াল করেন, ওই যে যখন লাভ ক্ষতির কথা বলেন না, প্রথমে আমরা হিসাব করি, বোধহয় অনেক কিছু আপনি ইয়েস নোতে উত্তর পাবেন না। আমরা নির্বাচনটা কেন চাই, প্রথম কথা। এক একটা সময় তো থাকে, একটা হচ্ছে আচ্ছা পিরিয়ড হয়ে গেছে, অনিবার্য ঘটনা। কিন্তু এইবারের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা দীর্ঘদিন যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার পাইনি, যার জন্য গণতন্ত্রহীনতা একটা ঘটনা ঘটেছে অনেক কাজের মধ্যে। আমি অন্য শব্দ বললাম না, গণতন্ত্রের পথে দ্রুত হাঁটার জন্য নির্বাচন দরকার, এবং এইটা যদি আমরা দেরি করি তাহলে কিন্তু সবচেয়ে ক্ষতি হবে গণতন্ত্রের এবং দেশবাসীর। মানুষ এটা না বুঝতেও পারে। যদি আবার বলছি যে তার মানে কি এটা নির্বাচনের সব হয়ে যাবে, সব হয়তো হবে না, কিন্তু গণতন্ত্রের পর হাতটা কাজটা করতে পারবো। যেমন একটা সহজ কথা বলি, এই যে আজকে আপনি এই আলোচনা করছেন, কিন্তু দেখেন আজকেও কিন্তু রাজপথের শ্রমিকরা, অন্যরা তাদের আন্দোলন সংগ্রাম করছে, কিন্তু এই এজেন্ডায় আমি কমিউনিস্ট পার্টি করি এই কথাই বলতে পারছি না। তাহলে আমরা এই কথা বলতে পারতাম। তাহলে সাধারণভাবে এক একটা সময় যদি এইটার ক্ষতি হবে তাদের, আর লাভ কি? যারা মনে করে এই গণতন্ত্র নিয়ে তাদের মাথা ব্যথা নেই, তারা ক্ষমতাটাই প্রধান এবং নানাভাবে মনে করছে আমি তো ক্ষমতায় আছি, ভোট হওয়ার দরকারটা কি, তাদের লাভ হবে। এবার আরেকটা জায়গায় লাভ হবে, যে কথাটা পরের সাথে মিলাই বলি, সেটা কি? অপশক্তি বলতে যারা বোঝায়, মানে যারা এ ধরনের গণতন্ত্র চায় না, তারা একটা দুর্বল সরকার চায়, এবং অনির্বাচিত সরকার ন্যাচারালি দুর্বল সরকার হয়। সেইটা যদি হয়, তারা নানা ধরনের আধিপত্য বিস্তারের চেষ্টা করতে পারে। ধরুন যে বললাম, তো আপনি ধরেন একটা কল্পনা করেন, যে কোনো একটা নির্বাচিত সরকার আছে, ইচ্ছা করলে কি বন্দর, করিডোর, অন্যটা কিছু করতে পারবে? সংসদে আলোচনা হইতে হবে, তারপরে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হইতে হবে, এবং যে ভদ্রলোক করবে সই, সে কিন্তু এলাকার লোক, সে বিদেশে থাকে, হঠাৎ করে আসছে, 2 দিন পরে চলে যাবে, এটা না, কিন্তু তারা একটা জবাবদিহিতার জায়গা থাকে। তাহলে তারাই কিন্তু মানে এই গণতন্ত্র এই জন্য দরকার। তাহলে এবার আপনি আপনার সহজ কথা, তাহলে কারা নির্ধারিত সময় চাইবে না যদি ষড়যন্ত্রকারী হয়? ওই সব অপশক্তি, যেটা দেশের মধ্যেও আছে, বিদেশেও আছে, আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি। এবং আমি এটাকে অস্বাভাবিক দেখি না, প্রতি মুহূর্তে এটা থাকবে, নর্মাল পিরিয়ডেও থাকে, এটুকু মনে রাখবেন। দুর্বৃত্তায়িত শক্তি নর্মাল পিরিয়ডে যে কোনো সময় যে কোনো ষড়যন্ত্র করতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা ওই ধরনের কথা কেন আসবে? কারণ নির্বাচন কমিশন এবং তার সম্ভাব্য যে জায়গাটা আছে, তারা বলেছে কি নভেম্বর বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করবে। এখন ধরেন কথার কথা, নির্বাচনের এই যে কথাটা হলো, এখন যদি সরকার এই রাজনৈতিক দল বা অন্যান্য শ্রেণী পেশার মানুষকে নিয়ে এসে যদি নির্বাচনে কিভাবে একটা কি বলে পরিবেশ তৈরি করার আলোচনাটা তুলতে পারতো, নির্বাচন কমিশন যদি আলোচনা তুলতো, তাহলে আমার ধারণা কোনো দলের নেতা কিন্তু আমাদের এইভাবে কথা বলতে হতো না। তাহলে তো সেই কাজটা দায়িত্ব কার? দায়িত্ব সরকারের এবং নির্বাচন কমিশন। আর অবশ্যই নির্বাচন কমিশন যে কোনো সময় সরকারকে না বললে তো সে করতে পারছে না। তারা তো আমি বললাম যে কিছু কাজ, কালকে দেখলাম আরপিও তো অনেকগুলো কাজের কথা বলেছে। হ্যাঁ, আমি খুশি হতাম যে কাজগুলো গতকাল শুনলাম অনেকগুলো পজিটিভ, আমাদের দ্বিমত নেই। কিন্তু ভালো হতো কোনটা জানেন? রাজনৈতিক দলগুলোর সাথে একটা মত বিনিময় করে যদি করতো, তাহলে আপনি ইনভলভমেন্টটা হতে পারতো। কিন্তু তাহলে জনগণ দেখতো যে না, তাহলে নির্বাচনী যাত্রায় দেখি রাজনৈতিক দলগুলো আছে। সরকার তিনি ওই দিন ভাষণ দিয়ে যে কথা বলেন, উনি কথায় কথায় ডাকেন, কথা বলেন, তা রাজনৈতিক দলগুলোর সাথে একসাথে কথার কথা আমি বলছি। আমি যাওয়াতে অত ইন্টারেস্টেড লোক না, এটা আবার কেউ মনে না করে যে যাওয়ার জন্য বলছি, তা না। কিন্তু রাজনৈতিক দলকে তিনি যদি আস্থায় নিয়ে বলতেন যে আপনারা এটা বলছেন, আমরা এই যাত্রা শুরু করছি, আমি অলরেডি চিঠি দেবো, এবং আপনাদের কি কি পরামর্শ আছে ভালো নির্বাচনের জন্য এইটুক, এবং আপনারাও এই ভূমিকা পালন করেন, তাহলে দেখতেন একটা কি বলবো, যে ওনার ভাষায় উনি যে উৎসব মুখরের কথা বলছেন, আমরা বলছি উৎসব মুখর শব্দটা নানাভাবে ব্যবহৃত হয়। বলেন যে নির্বাচনী পরিবেশ তৈরিতে আসেন সবাই মিলে ভূমিকা রাখি। তাহলে উনি আসুক, বলুক রাজনৈতিক দলগুলোকে কি ভূমিকা রাখতে হবে, আমরা কিন্তু সেই কাজ করতে পারবো। আপনাকে একটা উদাহরণ দেই, একটা পজিটিভ উদাহরণ দিই। এখন
যেমন আমরা বেশ কয়েক মাসে নির্বাচন কমিশনের সাথে দেখা করতে গিয়েছিলাম, তো তখন অনেক আলোচনার মধ্যে নির্বাচন কমিশনকে আমরাই জিজ্ঞেস করি, আমরা বললাম যে আচ্ছা আমাদের যদি কোনো দায়িত্ব থাকে আপনারা তো আমাদেরকে বলতে পারেন। তখন কিন্তু নির্বাচন নিয়ে আলোচনাও হয় নাই, এখনকার পরিবেশ না। আমি খুবই ধন্যবাদ জানাই ওনার যিনি দায়িত্ব, বললেন যে না একটা তথ্য আপনাদেরকে বলি, আমরা যে এই যে নতুন ভোটার তালিকা করতে যেয়ে দেখছি অনেকে ইন্টারেস্টেড হচ্ছে না। আরেকটা হচ্ছে নারী যারা, কি বিষয়ে ইন্টারেস্টেড হচ্ছে না? ভোটার হওয়ার ক্ষেত্রে। আচ্ছা, কারণও বলছি যে এই আলোচনাটাই জরুরি, আমি এই কারণে তুললাম, আমি একটু পরে এর উত্তর দিচ্ছি। প্রথমে বলছেন যে আমরা যখন ভোটার তালিকা করতে যাচ্ছি অনেকে ইন্টারেস্টেড হচ্ছে না, আর একটা বেশি ইন্টারেস্টেড হচ্ছে না নারীরা। আমরা বললাম বলেনটা কি, কারণটা কি? আমরা ওনাকে জিজ্ঞেস করলাম, তো ওনারা বললেন, ওনাদের বললেন যে না আমরা অত ভালো বলতে পারবো না, তবে বোধহয় মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, মনে করে ভোটার হয়ে লাভ কি, এটা একটা। আর নারীদের ক্ষেত্রে ওনারা বললেন যে গার্মেন্টসে যেহেতু অনেকে কাজ করেন, হয়তো ধরেন ঢাকায় থাকেন, বাড়ি রংপুর, অন্য জায়গায়, সে চিন্তা করে আমার ভোটার হয়ে লাভ কি, ভোটও দিতে পারবো না, জুট ঝামেলা করে লাভ কি, আমার তো লাভ নাই। তাহলে গুরুত্বপূর্ণ কিন্তু এই আলোচনা। তা আপনারা, উনিও বলছেন, ওই একজন নির্বাচন বললেন যে হ্যাঁ আমরা যেহেতু আপনি জিজ্ঞেস করলেন যে আপনারা কি করতে পারেন, তা আমরা অনুরোধ করবো আপনারা আপনাদের প্রচারের মধ্যে এই কাজটা করবেন, যে ভোটার হও, এটা নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য সক্রিয় হোক, আগামী ভোট ভালো হবে, এটা করতে পারবে। তাহলে আপনি ধরেন, এই ধরেন আমি একটা উদাহরণ দিলাম আর কি, এইরকম কর্মকাণ্ডের মধ্যে যদি আমরা সবাই আসতে পারতাম, তাহলে পরিবেশ যেমন সৃষ্টি করতে পারতাম, তা আর একটা কাজ কি করতে পারতাম জানেন? দেখেন সরকার বা অনেকে বলার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী এটা নাই ওটা নাই, নির্বাচনী পরিবেশ আছে কিনা এই কথা বলছে না। আরে ভাই, নির্বাচনটা তো করবে জনগণ। তা ধরেন ওই জায়গায় যদি ত্রুটিও থাকে, যদি জনগণকে উদ্দীপ্ত করতে পারি যে আমরা আমার ভোট আমি দেব, জেনে বুঝে দেব, এবং আমার ভোট কেন্দ্রকে আমি পাহারা দিয়ে রক্ষা করব, তাহলে সেইটাকে তো আপনাকে উৎসাহের মধ্যে নিতে হবে। তা সরকার যদি এই কাজটা না করে, তখন এই যে কথাগুলো লাভ ক্ষতি আলোচনা চলবে, ষড়যন্ত্রের আলোচনা চলবে, এগুলো চলতেই থাকবে, এই সংকট থাকবে। কিন্তু আমি মনে করি এটা সরকারের বডি ল্যাঙ্গুয়েজ এবং কার্যক্রম আমাদের এই সংকট থেকে দূর করতে পারে, এবং যারা এটাকে বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে সরিয়ে দিতে পারবে। রুহুল কবির রিজভী আহমেদ বলছেন যে নির্বাচন নিয়ে অনেকে ষড়যন্ত্রে লিপ্ত, আপনি কি তাই মনে করেন? এবং আমার যথেষ্ট উত্তর দিয়েছে, এর মধ্যে আমার প্রশ্নের উত্তর না পেরে আর বলার কিছু নাই। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে আসি যে আমরা গাজীপুরে দেখেছি সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুরে একটি মানহানির মামলা হয়েছে, আসলে এই মামলাটি কেন হলো আর কি এই সময়? দেখেন, তারা যে অন্যায় অপকর্ম যেভাবে করছে, তা এইখানে মানহানির মামলা না হওয়ার তো কোনো কিছু নাই। তারা এর আগেও আপনার ওই যে কোন এমপির বাড়ি যে দখল করলো, ডাকাতি করার নাম নিয়ে যায়, তারা বলল যে তারা মব না, তারা এটা তারা আইনটা নিজের হাতে তুলে নিল, কিন্তু স্বীকার করলো না, এবং ওইখানে মার খেয়ে আসলো। এরকম তো তারা সারা বাংলাদেশেই করছে। এখন তারা এই মাত্র এখন খাওয়া শুরু করছে, আপনি দেখেন আরো কোন পর্যন্ত যায়। তারা আজকে তাদের অবস্থানটা এখন এমন পর্যায়ে যে দেখেন মার্কিন এম্বাসির সাথে তারা মিটিং করে। তারা নিজেরা যে আন্দোলনে লিপ্ত ছিল, যে আন্দোলনে ঘোষণাপত্র নিয়ে এত কথা হলো, সেই ঘোষণাপত্রের দিন তারা মনের কষ্টে নাকি, আমি সত্যি মিথ্যা জানি না, তাদের বলা কথা বলছি, তারা কক্সবাজার প্রমোদ বিলাসে ভ্রমণে তারা বের হয়, এবং সেইখানে কথিত আছে যে সেইখানে মার্কিনদের সাথে তাদের মিটিং হয়েছে বা হওয়ার কথা, বা এরকম অনেক কিছু আমরা শুনি। তো এই জায়গাগুলো, এটা রাষ্ট্রের আমি মনে করি যে সার্বভৌমত্ব হুমকির জায়গায় তারা নিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন জায়গায়, যত বড় যে পথ আগে শুনতাম যে ১ হাত বাঙ্গির ১২ হাত বিচি, তাদের অবস্থাটা এরকম। তারা যতটা না বড়, তার চেয়ে তারা অনেক বেশি বাংলাদেশের অনেক কিছু নিয়ে তারা অ্যাপ্লাই করছে। এই অ্যাপ্লাইয়ের জন্য তারা আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি আরো ক্লিয়ার হয়ে যাবে। বাংলাদেশের মানুষ নির্বাচনকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে, এগুলা সব কিছু মিলে আমার মনে হয় যে ক্লিয়ার হয়ে যাবে তাদের অবস্থানটা কোথায়, কিভাবে, কেন। এবং এই যে তারা এই ষড়যন্ত্রের সাথে, নির্বাচন হওয়া না হওয়া ষড়যন্ত্রের সাথে তারা যে লিপ্ত, তারা চরমভাবে লিপ্ত, এবং বাংলাদেশকে একটা জায়গায় মানে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার জন্য। তারা কি চায় না যে নির্বাচন হোক? অবশ্যই চায় না, তারা এই মুহূর্তে অবশ্যই চায় না, এবং এখানে কোনো রাগঢাক নাই। তারা কিন্তু ওপেনই বলে, ওপেন স্বীকার করছে। তারা একসময় জুলাই চার্টারের কথা বলে, তারা একসময় কি বলে সেকেন্ড রিপাবলিকের কথা বলে,
তারা এইসব না হলে যে কোনো কথা, প্রত্যেকটা কথাই তারা বলার শুরুর সময় যে এটা না হলে আমরা নির্বাচনে যাব না, ওটা না হলে আমরা নির্বাচনে যাব না। এবং যে কথাগুলো বলে সংস্কারের তারা কি বুঝে, কতটুকু বুঝে, সংস্কার কি কখনো শেষ হয়? আর এই সংস্কার কার কাছে? এই সংস্কারের সফলতা হলো নির্বাচিত সরকারের কাছে। আপনি ওনারা সারাদিন সংস্কার করুক, যদি ইলেকটেড গভর্নমেন্ট যদি সংস্কারের স্বীকৃতি না দেয়, এই সংস্কার সবগুলো সংস্কার মুখ থুবড়ে পড়বে। আই ক্যান চ্যালেঞ্জ দ্যাট। তারপরে তারা এইটা নিয়ে বলে কিভাবে যে পুরা সংস্কার না হলে নির্বাচন হবে না, পুরা বিচার না হলে নির্বাচন হবে না। বিচার কবে হবে? তারপরের জন্য নির্বাচন বসে থাকবে নাকি? যেখানে নির্বাচন ছাড়া একটা রাষ্ট্র অকেজ হয়ে যাচ্ছে, একটা সরকার অকেজ হয়ে যাচ্ছে বলবো ভুল হবে। যেখানে পতিত সরকারের সময় ঋণ খেলাপি ছিল 2 লক্ষ কোটি টাকা, এখন সেটা 1 বছরের ঋণ খেলাপি হয়েছে 5 লক্ষ কোটি টাকা, সেটা 3 লক্ষ কোটি টাকায় বেশি বেড়ে গেছে। তো এই অবস্থা বিগত পতিত সরকার স্বৈরশাসকও টাকা ছাপিয়ে চলছে, এই সরকারও টাকা ছাপিয়ে চলে। তাহলে এইভাবে তো একটা ইলেকটেড সরকার হলে তো অন্তত পক্ষে ইলেকটেড সরকারই না শুধু, এবং ইলেকটেড সরকারের সঙ্গে যারা থাকবে তাদের মাধ্যমে একদম স্বচ্ছতার মাধ্যমে জবাবদিহিতা এখানে থাকতে হবে যে এইখানে এই টাকাটা কোথা থেকে আসলো, এই চুক্তিটা হয়েছিল কিভাবে, চুক্তিটা হয়েছিল। আজকে এই সরকার এই যে এত পাশের দেশ নিয়ে এত কথা বলে, একটা চুক্তি কি আপনার ওপেন করেছে? করে নাই, কোনোটাই না। এই যে ঋণ খেলাপির যে কথাটা বললাম, তারা কি একবার ওপেন করেছে? তারা অথচ আপনি দেখেন যে 5 তারিখে যে আপনার ভাষণ হলো, আমরা ভাষণ দেখলাম, সেইখানে কিন্তু সুন্দর সুন্দর অর্থনীতির সুন্দর কথাগুলাই বললেন, সবাই তাই বলে, কিন্তু বাংলাদেশের সিচুয়েশনটা কোন জায়গায় এটা জেনে বুঝে তারা মানে রাজনৈতিক স্বৈরশাসকদের মতো তারা গোপনীয়তা রক্ষা করছে। এটা দেশের জন্য মঙ্গল হতে পারে না। এবং এই জায়গাটায় এইসব নিয়ে কিন্তু এই ছেলেরা কিন্তু কথা বলছে না, বলে না। তাদের কথা হচ্ছে যে কোনোভাবে হোক নির্বাচন ঠেকাও। এই নির্বাচন ঠেকানোর জন্য তারা এখন পর্যন্ত তারা মবটাকে কোন জায়গায় নিয়ে গেছে যে আমার কথা শুনেন, আমি আপনি উনি আন্দোলন করব। আন্দোলনের একটা টাইম থাকে, রাতের বেলা কখন আন্দোলন হয়? দেশের অবস্থা খুব খারাপ হলে রাতে আন্দোলন হয়। আজকে বাংলাদেশের সিস্টেমই এরকম হয়েছে। প্রিন্স ভাই, আমরা কিন্তু 90-এর আন্দোলনে ছিলাম, সেইখানে কিন্তু এত রাতে আমরা দেখি নাই। আমরাও কিন্তু অনেক ব্যারিকেড ভেঙেছি, আমরা সন্ধ্যা আইনের মধ্যে বসবাস করেছি, আমরা ব্যারিকেড ভেঙেছি, কিন্তু এরকম আমরা আন্দোলন দেখি নাই। বাংলাদেশে তারাই বলে সব ঠিক আছে, এখন ভালো চলছে, ঠিক আছে ভালো চলছে। তাহলে রাত দুপুরে কেন আপনার আন্দোলন বের হবে? রাত দুপুরে কেন? কেউ কারো জন্য রাজনীতি থাকবে? বিশ্ববিদ্যালয় আর আপনার বিশ্ববিদ্যালয়ের কমিটি থাকতে পারবে না হল পর্যায়ের, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কমিটি থাকবে। এটা কোন ধরনের গণতন্ত্র? বিশ্ববিদ্যালয়ের কমিটি না থাকলে এরা ইলেকশন করবে কি দিয়ে? আপনার ছাত্ররা যদি হলে যদি রাজনীতি করার সুযোগ না পায়, তাহলে ডাকসু নির্বাচনটা কিভাবে করবে? তারা বলে দেখ, তারা একটা স্কেল দিয়ে দেখ যে এইখানে এইভাবে নির্বাচনটা করবে যে এইখানে শুধু ক্ষুদ্র স্বার্থান্বেষী গোষ্ঠী থাকবে, কোনো রাজনৈতিক দল থাকবে না। তাহলে সবার জন্য তো একই সেম জিনিস হওয়ার কথা। জামাতের জন্য কেন ওই যে উমামা নাম যে মেয়েটার, সে কি বলল? জামাতকে বলল, শিবিরকে বলল যে তুমি তোমার কমিটির ঘোষণা দাও, তোমার গোপন কমিটির প্রকাশ করো। আর ছাত্রদল যখন প্রকাশ কমিটি করলো সেটাকে বাতিল করো। তাহলে দুইজনের জন্য দুই রকম না। তাকে কিন্তু বলে নাই যে তুমি গোপন কমিটি ফ্লাশ করো এবং ওটা বাতিল করো, এটা কিন্তু বলে নাই। তাদের কথা হলো এখানে তুমি ফ্লাশ করো, গোপন কমিটি ঘোষণা করো, আর ছাত্র দলের জন্য হলো গোপন কমিটি তুমি প্রকাশ্য কমিটি তুমি বাতিল করো। এইটা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেমন, তারা কতটা জামাত মনা হলে, তারা কতটা তাদের মনা হলে তারা বলতে পারে যে শেষ রাতে যে সব স্থগিত করে দিতে পারে, কোনো সলিউশন ছাড়া, কোনো আলোচনা ছাড়া। ওই জায়গায় তো আমাদেরও একসময় পদচারণা ছিল, কই আমাদের সময় তো এরকম হয় নাই। এরকম হলে অন্য যে কোনো বাম সংগঠনে তাদের লোক কম, কিন্তু বিশ্ববিদ্যালয়ে তারা বেশি, সবচেয়ে বেশি তারা খবরদারি করছে, ওইখানে সবচেয়ে বেশি তারা তাদের ভয়েস রেইজ করছে। আমরা তো তাদের ভয়েস রেইজের সঙ্গে কিছু বলি নাই, বরং আমরা তাদেরকে তাদের যাতে ভয়েস রেইজ করতে পারে সেটার জন্য তারা যত এই ভ্যানগার্ড পত্রিকা বলেন, যাই বলেন, তাদের মিটিং বলেন, আমরা কিন্তু তাদের চাঁদা দিয়েছি। তাদের সঙ্গে আমরা আমাদের গালি দিবে আমরা জানি, তারপরেও কিন্তু আমরা তাদের ওইসবের সঙ্গে আমরা একত্রতা পোষণ করেছি। এই জায়গাটা থেকে, এই রাজনীতি থেকে, এত জঘন্যতর রাজনীতিতে কিভাবে, যেটাকে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সূতিকাগার, সেইখানে এই অবস্থা। আমি আপনাকে বললাম যে বিশ্ববিদ্যালয়ের এইভাবে এমন হলে দেখবেন নির্বাচন হবে না। সেই নির্বাচন যদি ওইটাই না হয়, তাহলে তো
আপনার জাতীয় নির্বাচন আরো তারা করতে দিবে না। তারা যে কি চায় সেটাই তারা জানে না, সেটাই তারা বলছেন আমাদেরকে। আমরা এই জায়গা থেকে আমরা মনে করি যে এই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয়ভাবে, আমি সব নির্বাচনের কথাই বলছি, তাদের এই জায়গাগুলো অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। এই আলোচনা আরো একবার ফিরবো, আমরা একটু বিরতি থেকে ফিরেছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আরো একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি কমরেড রহিন হোসেন প্রিন্স। আমরা ছাত্র রাজনীতি নিয়ে কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে আমরা লক্ষ্য করছি যে খুব অশ্লীল স্লোগানও আমরা লক্ষ্য করছি। এটি আসলে কোন পর্যায়ে গেছে আসলে, মানে অবক্ষয় বলবেন কি? শুনেন, এই যে আমি কি বলবো আপনাদেরকে, যে এই যে কথাটা বললেন, এইটা বলতে আমারই তো কি বলে লজ্জা বলবো না ঘৃণা, কোথায় যাব আমি জানি না। মানে আমরা এর আগে অতীতে এই ধরনের অশ্লীলতা কি লক্ষ্য করেছি স্লোগান? হয় কি না, একটা হয় কি দেখেন 90 দশকে একেবারে উত্তাল মুহূর্তে শাসকদের বিরুদ্ধে হয়তো একটা স্লোগান উচ্চারিত হয়, একেবারেই হয়নি আমি তা বলবো না, এটা সত্য, এটা দেখেছি। শাসক ধরেন একটা স্বৈরাচারী শাসক একেবারে 11th মুহূর্তে যখন তাকে একেবারে কি বলে সরিয়ে দেওয়া হচ্ছে, তখন হয়তো একটা দুইটা শব্দ উচ্চারিত হচ্ছে, তাও ডাইনে বায়ে তাকিয়ে, সিনিয়র লোক আছে কিনা, জুনিয়ররা উচ্চারণ করলে এরকমের। কিন্তু এখন তো দেখতে পাচ্ছি এইটা একটা যেন নর্মালাইজ হয়ে গেল, যা মুখ দিয়ে উচ্চারণ আমরা কেউ করতে পারবো না, আমার ধরেন আপনিও পারবেন না, এবং এইটাকেই যেন গ্রহণ করে নেওয়া হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি জানেন, এই যে যারা করছে, তাহলে আপনি দেখেন কোন ছত্র ছায়া ছাড়া কি এটা করতে পারে? এটা কোথায় খুঁজে দেখেন। আমি তো এর জন্য 100% এই ভিসিকে দায়ী করব, কারণ ওনাকে অধিকার কে দিল? গণতন্ত্র। আপনি রাজনীতি নিষিদ্ধ তো করা হয় নাই, তো ওইখানে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট সব আছে। তো আমার সংগঠন থাকলে আমি আমার কমিটি করব না? আপনি ইলেকশন দিচ্ছেন, তা আপনি কি করেন? এটা কমিটি করব না মানে এ কোথায় পেয়েছেন যে কমিটি আপনি উপরে করবেন আর ওইখানে করবেন না? আর আপনি গুপ্ত সংগঠন মানে নামে হচ্ছে এই যে উগ্র সংগঠনগুলোকে আপনি সুযোগ দিচ্ছেন তাদেরকে কাজ করার, এটা কে না জানে? না, এই ছাত্ররাই তো হলে থাকে যারা রাজনীতির সঙ্গে, এটা ন্যাচারাল। তো হল কমিটি থাকবে। আপনি প্রথমে ছাত্র রাজনীতি কি নিষিদ্ধ করছেন? সরকার কি করছে? করে নেই। তাহলে ছাত্র রাজনীতি যদি তার সেন্ট্রাল কমিটি বলতে আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটি থাকতে পারে, তার হল কমিটি থাকবে না? থাকবে না কেন? আপনি যেটা করতে পারেন যে হল কমিটিতে ছাত্র আন্দোলনের নামে অতীতে যেটা ধরেন ওই যে গেস্ট রুম, মানে সকল কালচার তো বলা উচিত না, মানে গেস্ট রুম নির্যাতন থেকে সেরকম অন্য জায়গাগুলো যেটা হচ্ছে, আপনি হলের প্রভোস্ট সেইগুলো দায়িত্ব পালন করেন। এবং এটা আমাদের সময় তো আমরা দেখেছি যে ওই দশকে কি, যেমন আমাদের একটা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদ ছিল, সেখানে অল সেন্ট্রাল লিডারশিপ আমরা ঐক্যমত্য হইতাম স্বাধীনতা বিরোধী শক্তি ছাড়া। হলগুলোতে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন সময় এই ধরনের একটা কোঅর্ডিনেটিং ফোরাম হতো। তাইলে আমাদের হচ্ছে রাজনৈতিক কালচারকে উন্নত করে আপনি সেই সংকটগুলো দূর করেন। আপনি সেইটা না করে এমন কাজ করলেন, একটা ছাত্র সংগঠন কমিটি করলো, আপনি রাতের আধারে যেয়ে বললেন করতে পারবা না, বাতিল করলাম। এই অধিকার আপনাকে কে দিল? তাহলে এইটার আপনার লক্ষ্যটা কি? আসলে কি গণতন্ত্র? দেখেন একটা কথা, খুব বিখ্যাত একটা কথা আছে, যদি কোথাও গণতন্ত্র ব্যাহত হয় তাহলে আরো অধিকতর গণতন্ত্র দিতে হয়, এই ছাড়া তো পথ নেই। আপনি তো স্বৈরাচারী কায়েম করতে পারবেন না, কর্তৃত্ববাদ কায়েম করতে পারবেন না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি কোনো একটা অংশের, আপনি মানে আমি বলছি এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, তারা কোনো একটা অংশের কিরানক হিসাবেই দায়িত্ব পালন করছে। এবং এইটা কিন্তু আমাদের আলটিমেটলি এবার যে গণতন্ত্রের লড়াই আমরা করলাম, এত মানুষ জীবন দিল, এবং এখন যে নির্বাচনের পথে হাঁটতে যাচ্ছি আমরা, সেইটাকেও ক্ষতিগ্রস্ত করছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এই ধরনের সংকট চলতে থাকে, সেখানে যদি আপনার প্রশ্নবিদ্ধ ঘটনাগুলো ঘটে, তার অভিঘাত জাতীয় রাজনীতি আছে না? এবং কিছুক্ষণ আগে যে কথা বললেন ষড়যন্ত্র, আমি এই শব্দটা বেশি বলার পক্ষে না, বা আমি বলেছি যে সবসময়ের জন্য থাকে অপশক্তি, তারা তাদের নেগেটিভ কাজকর্ম করতে পায়, তারা তো একটা অজুহাত খুঁজবে, একটা সুযোগ খুঁজবে। তাই সুযোগ করে যিনি দিচ্ছেন, দায় কিন্তু তাকে নিতে হবে। সুতরাং এইখানে যাতে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে পারি, তার জন্যে গণতান্ত্রিক সংগঠনগুলোকে নিয়ে পরস্পর কথাবার্তা বলেই করতে হবে, সমাধানের এটাই পথ, অন্য কোনো। আমি অন্য প্রসঙ্গে যেতে চাই, একটু জুলাই সনদ স্বাক্ষর বা বাস্তবায়ন এখন সংকট কেন, মানে এটি কেন এখন স্বাক্ষর হচ্ছে না? আমার বিবেচনায় এটা ঐক্যমত্য কমিশনের কারণেই হচ্ছে না, আর কোনো কারণ নাই। কেন বলে দিই আপনাকে, একেবারে ছোট্ট, আমি জানি সময় নাই, ঐক্যমত্য আছে, তাহলে বলি। প্রথমে ঐক্যমত্য কমিশন যে কাজটা ঠিক করেনি, আমি বলতে বাধ্য হচ্ছে, অনেক কথা বলছি না, কারণ আমরা চাই যে জিনিসটা ভালোভাবে এই পর্ব অতিক্রম করে আমরা নির্বাচনী ধারায় যাই। ক্লিয়ার, আমাদের কথা পরিষ্কার। আমাদের সাথে প্রথম কথা ছিল সবার সাথে, বা এটা খুবই স্বাভাবিক,
ধরেন কথার কথা, আমরা যদি চিন্তা করি যে এখানে 3 জন আছি বা আমাদের এখানে অন্য যেসব ভাইরা আছে, আমরা 7 জন আছি, আমরা ঐক্যমত্যভাবে করব, তাহলে 7 জন যে ব্যাপারে একমত হবে সেটাই তো করব। কিন্তু আমরা সব ব্যাপারে কি একমত হব না। তাইলে ঐক্যমত্য কমিশনে ধরেন যে বিষয়গুলোতে আমরা সবাই একমত হলাম, তাহলে সেটাকেই ঐক্যমত্য ধরা উচিত ছিল, তাহলে কিন্তু কোনো সংকট থাকতো না। 2, ওনারা যে প্রস্তাব করেছেন সনদের ব্যাপারে, আমি তো বললাম ওনাদের ল্যাঙ্গুয়েজ অনেক কিছু তো আমাদের পার্থক্য আছে, আমরা প্রাইমারি সেই পার্থক্য বলেছি, কিন্তু আমি সাপোর্ট করছি কোনটা, শেষে যেটা বলেছেন, কারণ এইটা তো আমরা পরামর্শ দিয়ে ঐক্যমত্য হলাম, কারণ আমার তো করার রাইট নেই, আমি তো নির্বাচিত লোক না, বা আমি তো পার্লামেন্ট না, আমি তো করব না। তাহলে আমরা পরামর্শ দিলাম কার জন্য, ওইখানে লেখা আছে যে আগামীতে নির্বাচিত পার্লামেন্ট 2 বছরের জন্য করবে। তো ওনারা যদি এইটুক জায়গায় থাকতেন তাহলে তো সংকট দেখি না, কিন্তু আমরা দেখলাম কেউ কেউ কোশ্চেন করলেন, দেখেন একটা ভুল জায়গায় ওনারা পদক্ষেপ নিচ্ছেন। ক্ষতিকরটা জনগণকে এখনই বলে রাখি, এইখানে অনেকে বললেন, কথার কথা এক দল, আমি দলের নাম বলছি না, সে নোট অফ ডিসেন্ট দিয়ে এটা করেছে। তা নোট অফ ডিসেন্ট দিয়ে যে দল করেছে সেই দল যদি নির্বাচিত হয়, সে কি তখন এটা করতে বাধ্য না। তাহলে আপনি তখন ওই দলকে কেন অভিযুক্ত করবেন? আপনি যদি নোট অফ ডিসেন্ট দিয়ে এটা গ্রহণ করলেন কেন? তার মানে কি আপনি কি ভবিষ্যতে কাউকে অভিযুক্ত করার জন্য না, ভবিষ্যতে নতুন সংকট তৈরি করার জন্য? আমরা কিন্তু বারবার ওনাদেরকে বারণ করছিলাম যেগুলো ছেড়ে দেন, যতটুকু ঐক্যমত্য হয়েছে বাকিটা যার যার নির্বাচনে ইস্তেহার দেবে। আর এখন দেখছি ওনারা, যে পত্রিকায় পড়লাম, ওনারা এখন ইহা কিভাবে বাস্তবায়ন হইবে, ইহার জন্য ওনারা কার কার সাথে কথা বলতেছেন। তো ওনার দরকারটা কি? কারণ আপনি তো লিখে দিচ্ছেন, আমরা একমত পোষণ করেছি যে আগামী পার্লামেন্ট বাস্তবায়ন করে, এখন তো এটা আপনার দেখার দরকার নাই। তো তাহলে কেউ যে বললাম বিশেষ বিশেষ দল বলতেছে আগে এটা করতে হবে, ওটা করতে হবে, কি এলএফও করতে হবে, গণভোট করতে হবে, গণপরিষদ করতে হবে, নো, এটা আমাদের রাইট নাই। এবং আপনারা করতে পারেন, আমরা কখনো বামপন্থীর একমত নাই এটার সাথে, কারণ এটা তো প্রয়োজন নাই। যারা পার্লামেন্টে যাবে তখন দেখা যাবে, তাদের সাথে কোনো দ্বিমত করলে আমি রাজনৈতিকভাবে মোকাবেলা করব, পরিষ্কার কথা। কিন্তু এখন এই যে ঐক্যমত্য কমিশনের, আজকে দেখলাম তাদের সময় বাড়াইছে, আমি তো সময় বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা দেখছিলাম না। যেদিন আলোচনা হয়ে গেছে, এই আলোচনা আরো আগে শেষ করা যেত। বা কথার কথা, ওনারা যতটুকু করেছে এখন ছেড়ে দিক, আমরা যার যার জায়গা থেকেই জনগণের কাছে আমরা। এখন সময়টা আসলে কেন বাড়াতে হলো এখন এই পর্যায়ে এসে? আমি অপ্রয়োজনীয় দেখি, আমি এটা প্রয়োজন মনে করছি না, পরিষ্কার করে বললাম। আমি আজকেই পত্রিকায় পড়লাম যে ওনাদের সময় বাড়াইছে, আমি কোনো প্রয়োজন দেখি না। কারণ অনেকগুলো কাজ ওনারা জোর জুলুম করে, আমরা এই জোর জুলুম শব্দটা এখন না, আমি প্রথম দিন থেকে বলে আসছি, এইখানে জোর জুলুম করে এটা করতে পারে, তার কোনো মূল্য থাকবে না। যে উনি তো পার্লামেন্ট মেম্বার ছিলেন এবং যা বললো কারেক্ট। এর আগে সময় দেখেন নাই, অন ইলেভেনের সময় অনেকে আপনি জোরাজুরি করে করছেন, 100 কতটার মধ্যে সামান্য কয়েকটা করেছে। এইবারের আমি সেইটাকে ওইরকম নেগেটিভ দেখছি না। যেমন কথার কথা, নেগেটিভ ওনারা আনছেন কি? কথার কথা ধরেন আপনার বলছে যে আপনি হয়তো ক্ষমতায় যেতে পারেন, গেলে অতীতে কথা রাখেননি, আপনি রাখবেন না। আরে বাবা, রাখবে কি রাখবে না ওনার উপরে, জনগণের উপরে ছেড়ে দেন, এটা জনগণ দেখার দায়িত্ব। না রাখলে আপনি যদি এখন কথা দেন, কথা দিয়ে কথা রাখেন, জনগণ আপনাকে বেঈমান বলবে। জনগণ আপনাকে ক্ষমতায় হয়তো ভোট দিয়ে বাড়ালে কয়দিন পরে জনগণ আপনাকে সরাই দেবে। জনগণের উপরে ভরসা করা ছাড়া তো আপনি কে, আমি কে? আমি তো এটা জোর করতে পারি না। তাহলে আপনি যদি জোর করি, তাহলে তো আমি আবার কর্তৃত্ববাদী আচরণই করলাম, স্বৈরাচারী আচরণ করলাম, আমি তো ডেমোক্রেটিক আচরণ করলাম না। বরঞ্চ এইগুলো করতে যেয়ে গণতন্ত্রের চলার পথকেই তো আপনি দীর্ঘায়িত করছেন। বুঝতাম যে গণতন্ত্র চলার পথ একটু দীর্ঘায়িত হলে আমরা এমন ভালো অবস্থায় আছি, একটু ভাই দীর্ঘায়িত হলে আপত্তি নেই, তা সেটাই তো আমরা ভালো অবস্থায় নাই। তাহলে আমরা এই দীর্ঘায়িত তো এগ্রি করবো না। ধন্যবাদ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে 12,78,73,000 ভোট দিতে পারবেন বলা হয়েছে, এবং ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন 9,31,131 জন। নির্বাচন কমিশনের একটি প্রস্তুতি আমরা লক্ষ্য করছি, দেশকে নির্বাচনমুখী হলো কিনা, বা আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রস্তুতি কি শুরু হয়েছে কিনা? দেখেন, এগুলো তো প্রতিনিয়ত রুটিন ওয়ার্ক। আপনি যে কথাটা বললেন, এটা আপনার এই টাইম পর্যন্ত, আগস্টের 31 তারিখ পর্যন্ত ভোটার লিস্টটা থাকবে, যারা যারা হয় নাই হতে পারবে। এগুলো হলো গিয়া নির্বাচন হোক বা না হোক, এটা প্রত্যেক বছর এটা রিশাবলিং করা হয়। যেমন ধরেন, নতুন ভোটার হলো এই পর্যন্ত 35,71,316টা। মোট ভোটার তো বললেনই আপনি 12 কোটি সামথিং, 61,70,900। ভোট কেন্দ্র হলো আপনার 45,098টা। ভোট কক্ষ হলো 2,80,000। নির্বাচন কর্মকর্তা 9,31,000। এই সূত্র আজকে আপনার নির্বাচন কমিশন দিয়েছে। এই সূত্র দেওয়ার সাথে ভোট হওয়া না হওয়া ডিপেন্ড করে না। ভোট হওয়া না হওয়া ডিপেন্ড করে রাজনৈতিক দলগুলোর উপর, রাজনৈতিক আস্থাশীলতার উপর, এবং সবার সাথে সবার যে নির্বাচন করার যে টার্গেটটা সেটার উপর।
নির্বাচন কমিশন 100% ধরেন সৎ ইলেকশন দেওয়ার জন্য, আপনার বিএনপি 100% নির্বাচনমুখী, আপনার বামরা 100% ধরেন নির্বাচনমুখী, আপনার আরও যারা অ্যালায়েন্সে আছে তারা বা জাতীয় পার্টির এক অংশ 100% নির্বাচনমুখী। তারপরেও যাদেরকে এই সরকার যাদের নাম বলে, 3টা রাজনৈতিক দল বলার মধ্যে যাদের নাম 2টাই বলে, তারা এবং ইসলামী ঐক্য যদি একটা হচকচ বাঁধিয়ে দেয়, সেইখানে কিন্তু যদি বলে যে আওয়ামী লীগের নির্বাচনটাকে যেমন প্রশ্নবিদ্ধ ছিল, করা ছিল না, সত্যিকার অর্থেই ছিল, সবাই নির্বাচন বর্জন করেছিল, যারা নির্বাচন করেছিল তথাকথিত জাতীয় পার্টি অ্যালায়েন্সেও ছিল, নির্বাচনও ছিল, সেটাকে যে কারণে বহির্বিশ্বে দেশে আপনার ছিল, সমালোচিত ছিল এবং একপাক্ষিক ছিল যে এখানে নির্বাচনে অন্য কেউ পার্টিসিপেট করে নাই। বিএনপিকে ঠিক একই অবস্থায় তারা বোঝানোর জন্য ইসলামিক শক্তিগুলোকে তারা এক কাতারে নিয়ে আসতে চাচ্ছে, এবং তারা তো জানেনি তাদের আন্দোলনটা কেমন হয়, অত্যন্ত অসহযোগী হিসেবে তারা কাজ করার চেষ্টা করবে। এই জিনিসগুলোর জন্য এটার সাথে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না, তাদের আন্তরিকতার কোনো সম্পর্ক আছে বলে মনে করি না। দেশটা এখনো স্থিতিশীলতা ওইভাবে হয় নাই। আমি যদি বলি যে সেনাবাহিনী এখন পর্যন্ত তাদের কাছে কিন্তু আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মধ্যে একটা রকম ফের আছে, যেমন ধরেন রকম ফেরটা এরকম, সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে আপনাকে বা আমাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা প্রয়োগ করতে হবে। সরকার যদি কাকে ধরেন এনসিপিকে দিল না, তো সেখানে সে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ইউটিলাইজ না করতে পারে, উল্টা তারা সেভ করে আনতে হবে, অ্যারেস্ট করা দূরের কথা, তাকে সেভ করে আনতে হবে। আমরা দেখলাম কয়েকদিন আগে। ঠিক একই অবস্থায় যদি এরকম সরকারের যদি ইচ্ছা থাকে যে নির্বাচন যে কোনোভাবে হবে আমরা করব, তাহলে কিন্তু এই সেনাবাহিনীদেরকে দিয়েই কাজ করাতে পারে। তাদের কাছে ওই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দিয়ে যদি যে অন্যায় করবে তাকে অ্যারেস্ট করা হোক এবং আইন শৃঙ্খলা একটা সিস্টেমের মধ্যে আনা হোক, আমার মনে হয় 72 ঘন্টার মধ্যে এটা সম্ভব। নির্বাচনের একদম শেষ প্রশ্ন, 1 মিনিটে যদি বলেন, নির্বাচনের আস্থাশীল পরিবেশ কতটুকু তৈরি হলো? আমি আপনি মানলেই আস্থাশীল, আমি আপনি না মানলে আস্থাশীল না, সবাই মিললে। এখানে একটা আপেক্ষিক প্রশ্ন আছে, এটা যে আপনি আমি মনে করলাম কাজে এগিয়ে গেলাম, মাঝখানে যদি থার্ড কেউ যদি একটা অঘটন ঘটিয়ে ফেলে, অঘটন ঘটানোর জন্য বাংলাদেশি মানুষের মানে বিকল্প নাই সারা বিশ্বে, তারা যে কোনো মুহূর্তে যে কোনো মোমেন্টে যে কোনো কাজ করে ফেলতে পারে, এবং যারা এই কাজগুলো করে তারা কিন্তু ভীষণ অ্যাক্টিভ এই মুহূর্তে। এই জন্য বলছি যে সরকারের চোখ কান খোলা রাখতে হবে, এবং সবচেয়ে বেশি যেটা দরকার আইন শৃঙ্খলা আপনার উন্নয়ন করতে হবে। আইন সবার জন্য সমান, এটা প্রয়োগ করুক, দেখেন 1 সপ্তাহে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি এবং কমরেড রোহিণী প্রিন্স, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।